ফ্রি অনলাইন স্কুলে সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ সবুজ আলী। তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আমিও ভালো আছি। প্রতিদিনের মতোই আমি কেমিস্ট্রি প্রথম পত্রের গুণগত রসায়ন নিয়ে আলোচনা করি। আজকে পর্ব আমার ষষ্ঠ। আজকেও আমি এই গুণগত রসায়নের পর আমরা ডিটেলস এটার উপরে আলোচনা করব। হ্যাঁ, আমরা পঞ্চম পর্ব পর্যন্ত জেনেছি বোর পরমাণু মডেলের কৌণিক ভরবেগ পর্যন্ত জানতে পারছি। সেখানে কৌণিক ভরবেগ ইকুয়াল টু ছিল n/2π। সেটা আমি পঞ্চম পর্বে ডিটেলস আলোচনা করছি। আজকে ষষ্ঠ পর্ব। এখন ষষ্ঠ পর্ব আমরা ডিটেলস আলোচনা করব, যেখানে আমি ষষ্ঠ পর্বের জন্য বোর পরমাণুর মডেলের এই মডেলের হচ্ছে 3 নম্বর শক্তি শোষণ বিকিরণ সম্পর্কিত তার যে প্রস্তাবনা ছিল সেটা আমরা এখন আলোচনা করব এবং আমি কিছু ম্যাথ করাবো। ঠিক আছে? তাহলে শক্তির শোষণ ও বিকিরণ সম্পর্কিত প্রস্তাবনা। অ্যাকচুয়ালি পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, নিউক্লিয়াসের বাইরে থাকবে ইলেকট্রন। তাহলে এই নিউক্লিয়াসে সমস্ত ভর বিদ্যমান ও চার্জ বিদ্যমান এবং নিউক্লিয়াসের বাইরে ইলেকট্রনগুলো ঘূর্ণায়মান থাকবে। সুনির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তনশীল থাকে। যতক্ষণ ইলেকট্রনগুলো সুনির্দিষ্ট কক্ষপথে থাকে ততক্ষণ শক্তির শোষণও করে না বা বিকিরণও করে না। যখন নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ শক্তিস্তরে যাবে অথবা উচ্চ শক্তিস্তর থেকে নিম্ন শক্তিস্তরে আসবে তখন এই শক্তির শোষণ বা বিকিরণ সম্পন্ন হবে। তাহলে শোষণ এবং বিকিরণ এটা নিয়ে আমরা এখন ডিটেলস আলোচনা করব। তাহলে কি আমি প্রথমে বলছিলাম শক্তির শোষণ বা বিকিরণ তখনও যতক্ষণ না হবে, মনে করে যে যতক্ষণ একটি ইলেকট্রন সুনির্দিষ্ট কক্ষপথে থাকবে ততক্ষণ কোনো শক্তির শোষণ বা বিকিরণ হবে না। যখনই নিম্ন শক্তিস্তর থেকে উচ্চ অথবা উচ্চ থেকে নিম্নতে আসবে তখন এই শোষণ বা বিকিরণ সম্পন্ন হবে। তাহলে এই আমি পরমাণু আঁকলাম, এই ইলেকট্রন, এটা নিউক্লিয়াস। হ্যাঁ, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন। তাহলে এই ইলেকট্রনটা যদি, এটা কি এন এর মান এখানে 1, এটা এন এর মান 2। এই n1 ইলেকট্রনটি যদি এই প্রথম কক্ষপথের ইলেকট্রনটি যদি দ্বিতীয় কক্ষপথে মানে নিম্ন শক্তি স্তর থেকে, এটাকে E1 প্রথম কক্ষপথের যে শক্তির মান তাকে E1 বলা হয়, দ্বিতীয় কক্ষপথের শক্তির মান সেটা হচ্ছে E2। অর্থাৎ যদি প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে ইলেকট্রন কি করে নিম্ন কক্ষপথ থেকে উচ্চ কক্ষপথে উপরে উঠে তখন শক্তির কি হবে? শোষণ ঘটবে। সেই শোষণের মানটা হবে ডেলি ইকুয়াল টু কি হবে? E2 - E1। ঠিক আছে? E2 - E1। তাহলে এখানে কি হবে? শক্তির শোষণ ঘটবে। শক্তির শোষণ। তাহলে শক্তির কখন শোষণ ঘটবে? যখন ইলেকট্রন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে অবস্থান করবে। তাহলে এখানে শক্তির মান, এই শক্তির পার্থক্য ডেলি ইকুয়াল টু E2 - E1 লেখা হবে, যেখানে E2 হচ্ছে দ্বিতীয় কক্ষপথের শক্তির মান আর E1 হচ্ছে প্রথম কক্ষপথের শক্তির মান। এবার আসি, যদি এমন হয় যে এই দ্বিতীয় কক্ষপথ থেকে প্রথম কক্ষপথে ইলেকট্রনটি আসলো, ঠিক আছে, আর এখানে গেছিল প্রথম কক্ষপথ থেকে দ্বিতীয় কক্ষপথে। এবার যদি দ্বিতীয় কক্ষপথ থেকেই যদি প্রথম কক্ষপথে আসে তাহলে শক্তির বিকিরণ ঘটবে। এখানে শক্তির বিকিরণ। তাহলে শক্তির বিকিরণ কখন হচ্ছে? যখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন আগমন করতেছে। আর যখন নিম্ন শক্তি স্তর থেকে উচ্চ শক্তি স্তরে যাচ্ছে তখন শক্তির শোষণ হচ্ছে। তখনও শক্তির পার্থক্য ডেলি ইকুয়াল টু E2 - E1।
তাহলে এখান থেকে কি বুঝলাম, শক্তি শোষণ বা বিকিরণ হতে হলে ইলেকট্রনের নিম্ন কক্ষপথ থেকে উচ্চ অথবা উচ্চ থেকে নিম্নতে আসতে হবে। যতক্ষণ না উচ্চ থেকে নিম্নতে অথবা নিম্ন থেকে উচ্চতে যায় ততক্ষণ কোনো শক্তি শোষণ হবে না বা বিকিরণ হবে না। অর্থাৎ ইলেকট্রন যখন সুনির্দিষ্ট কক্ষপথে ঘূর্ণায়মান থাকবে ততক্ষণ কোনো শক্তি শোষণ বা বিকিরণ হবে না। ঠিক আছে, এখন আমি কয়েকটা ম্যাথ করাবো এই শক্তির শোষণ এবং বিকিরণ সম্পর্কিত তথ্যের উপর ভিত্তি করে। কোনো ইলেকট্রনের দুটির শক্তি স্তরের পার্থক্য কোনো ইলেকট্রন শক্তি স্তরের শক্তির পার্থক্য শক্তির পার্থক্য দেওয়া আছে 35.64 ইন্টু 10 কত -13 আর্ক হলে, মানে কোন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য শক্তির পার্থক্য 35.64 ইন্টু 10 কত -13 আর্ক হলে, তাহলে ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পতিত হলে বিকিরণের শক্তির ফ্রিকোয়েন্সি কত হবে? ইলেকট্রনের উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পতিত হলে বিকিরিত শক্তির, তোমরা জানো উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পতিত হলে তোমাদের অবশ্যই জানো যে হচ্ছে শক্তির কি হবে, বিকিরণ হবে। আর যদি নিম্ন থেকে উচ্চতে যায় তাহলে শক্তি শোষণ হতো। যেহেতু উপর থেকে নিচে আসতেছে সেহেতু এখানে শক্তি কি হবে, বিকিরণ হবে। ঠিক আছে, বিকিরিত শক্তির ফ্রিকোয়েন্সি বের করো। কত? এখানে সব থেকে যেটা ইম্পর্টেন্ট দেখো, শক্তির পার্থক্য দেওয়া আছে কিসে, আর্কে, অর্থাৎ সিজিএস ইউনিটে দেওয়া আছে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, যেখানে শক্তির পার্থক্য কত দেওয়া আছে দেখো, ডেলি ইকুয়াল টু দেওয়া আছে ভ্যালুগুলা, যে 35.64 ইন্টু 10 কত -13 আর্ক, এটা সিজিএস ইউনিটে। তাহলে তুমি ইচ্ছা করলে এসআই ইউনিটে কনভার্টেশন করতে পারো, অথবা এটাই রেখে দিতে পারো। যদি তুমি আরকে রেখে দাও, শক্তির একক যদি আরকে রেখে দাও, তাহলে এইচ এর ভ্যালুটাও তোমাকে সিজিএস ইউনিটে নিয়ে যেতে হবে। 6.624 ইন্টু 10 কত -27 এই আর্ক সেকেন্ড, যেখানে এসআই এককে ছিল 6.624 ইন্টু 10 কত -34 এই জুল সেকেন্ড। ঠিক আছে, অর্থাৎ তুমি এটা মনে রাখতে পারো যে 1 জুল ইকুয়াল টু কি 10 7 আর্ক। ঠিক আছে, বুঝতে পারছো? এই তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে আমরা যে কোনো একটা ইউনিটে ম্যাথ করব। আমরা এখানে দেখো সিজিএস ইউনিটে আছে, সবগুলো আমি সিজিএস ইউনিটে রাখলাম, এইচ এর ভ্যালুটা সিজিএস ইউনিটে রাখলাম, ই এর ভ্যালুটা সিজিএস ইউনিটে আছে। তাহলে অতএব এখন ম্যাথটা করব। ডেলি ইকুয়াল টু কি জানো তোমরা, এস নিউ, এই নিউটাও বের করতে বলছে। খুবই ইজি ম্যাথ, শুধু প্রবলেম হয়তো এখানে এই আর কি সিজিএস ইউনিটে আছে, সুতরাং এইচ এর ভ্যালুটা সিজিএস ইউনিটে বসাতে হবে। যদি এসআই ইউনিটে থাকতো বা এসআই ইউনিটে করে নিতে পারো। ঠিক আছে, অতএব তাহলে নিউ ইকুয়াল টু কি, ডেলি বাই এইচ। এই ডেলির ভ্যালু কতটুকু দেওয়া আছে, ডেলির ভ্যালু দেওয়া আছে 35.64 ইন্টু 10 কত -13 ডিভাইডেড বাই এইচ। এইচ হচ্ছে 6.624 ইন্টু 10 কত -27। ঠিক আছে, এই নিউ। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে পাবা তোমরা হচ্ছে 5.37 ইন্টু 10 কত 14 এই সেকেন্ড পার সেকেন্ড, বা এটাকে হাজ লেখা যায়, বা অনেকে আবার সাইকেল পার সেকেন্ড লেখে, সবগুলো লেখা যায়। হ্যাঁ, এই তিনটা ইউনিটে সব থেকে বেশি পার সেকেন্ড এবং হাজ ইউজ হয়।
আশা করি এই ম্যাথটি বুঝতে পারছো। আরো দুই একটা ম্যাথ আমি করাবো। যে কোনো পরমাণু দুটি শক্তি স্তরে একটি ইলেকট্রনের শক্তির যথাক্রমে যে 63 ইন্টু 10⁻19 জুল এবং 9.8 ইন্টু 10⁻19 জুল, মানে কোনো একটি পরমাণু দুটি শক্তি স্তরের শক্তির মান দেওয়া আছে যথাক্রমে। কোনো পরমাণুর দুটি শক্তি স্তরের মান যথাক্রমে 6.3 ইন্টু 10⁻19 জুলে দেওয়া আছে এবং 9.8 ইন্টু 10⁻19 জুল। ওকে, যদি উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে পতিত হয় তাহলে বিকিরিত রশ্মির কম্পাঙ্ক ও তরঙ্গ দৈর্ঘ্য। আগে তো আমি বিগত ম্যাথের কোশ্চেন 1 এ যেটা ছিল কম্পাঙ্ক বের করা শিখেছি, এখন এই প্রশ্নে দুইটাই শেখাবো যে কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে নির্ণয় করা যায়। ঠিক আছে, তাহলে উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে ইলেকট্রন পতিত হলে ফ্রিকোয়েন্সি ও তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। ঠিক আছে, তাহলে দেখো এখানে E1 দেওয়া আছে, E2 দেওয়া আছে, মানে কোনো পরমাণু দুটি শক্তি স্তরে। ঠিক আছে, মান দেওয়া আছে। প্রথমটা ধরলাম E1, পরেরটা ধরলাম E2। তাহলে E1 ইকুয়াল টু কি লিখতে পারি? 6.3 ইন্টু 10⁻19 জুল, আর E2 কতটুকু? 9.8 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, এই জুল। তাহলে এখানে শক্তির পার্থক্য ডেলি ইকুয়াল টু কি হবে? E2 মাইনাস E1, E2 মাইনাস E1। তাহলে E2 কতটুকু? 9.8 ইন্টু 10⁻19 মাইনাস 6.3 ইন্টু 10⁻19। তাহলে এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করে পাবা তোমরা 3.5 ইন্টু 10⁻19 জুল। ঠিক আছে, তাহলে ডেলি। এখন ডেলি ইকুয়াল টু তোমরা কি জানো? এস নিউ। এখানে সবথেকে মজার ব্যাপার দেখো, এখানে কি দেওয়া আছে? শক্তির একক জুল, মানে এসআই ইউনিটে দেওয়া আছে। তাহলে এইচ এর ভ্যালুটা কিসে? এসআই ইউনিটে বসাতে হবে। 6.624 ইন্টু 10⁻34 জুল সেকেন্ড। ওকে, তাহলে নিউ ইকুয়াল টু কি? 3.5 ইন্টু 10⁻19 ডিভাইডেড বাই এইচ। এইচ এর ভ্যালু 6.624 ইন্টু 10⁻34। এটা ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করার পর অ্যান্সার পাবা 5.2282 ইন্টু 10⁻14। ঠিক আছে, পার সেকেন্ড বা হার্জ। তাহলে এখানে দেখো কোনো পরমাণুর দুটি শক্তি স্তরের মান যথাক্রমে এটা E1 ধরলাম, এটা E2 ধরলাম, এককগুলো ছিল এসআই ইউনিটে। ওকে, তাহলে বলছে যে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে দেখো ই এর ভ্যালু যেহেতু জুলে দেওয়া আছে, এসআই ইউনিটে দেওয়া আছে, সুতরাং এইচ এর ভ্যালুটাও তোমাকে এসআই ইউনিটে বসাতে হবে। যদি সিজিএস এককে থাকতো তাহলে এইচ এর ভ্যালুটা আমি সিজিএস এককে বসাইতাম। তারপর ডেলি ইকুয়াল টু কি আমরা জানি? E2 মাইনাস E1। বিয়োগ করলাম, বিয়োগ করার ফলাফল 3.5 ইন্টু 10⁻19 জুল পেলাম। আর ই ডেলি ইকুয়াল টু আমরা জানি এইচ নিউ, যেখানে নিউ হচ্ছে কম্পাঙ্ক, এইচ হচ্ছে প্লাঙ্ক ধ্রুবক। তাহলে এই যে নিউ এর সাথে গুণ অবস্থায় ছিল, এই পাশে আসে ভাগ অবস্থায় যাবে। তাহলে ক্যালকুলেশন করলে আমরা পাবো 5.282 ইন্টু 10⁻14 পার সেকেন্ড বা হার্টজ। ঠিক আছে, এখন আমার আরেকটা ছিল যে বলছিল যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো, ঠিক না? তাহলে তরঙ্গ দৈর্ঘ্য, এখন দেখো তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, ল্যামডা ইকুয়াল টু কি? সি বাই কি নিউ লেখা যায়। সি ইকুয়াল টু কি? 3 ইন্টু 10⁻8
আর নিউ এর ভ্যালু কত 5.282 ইনটু 10 পাওয়ার কত 14 যা আসবে ক্যালকুলেশনে তাই অ্যান্সার হবে। হ্যাঁ, ক্যালকুলেশন করলে দাঁড়াবে এটা যেহেতু এসআই ইউনিটে করছি, এসআই ইউনিটের ভ্যালুটা আসবে 5 পয়েন্ট, এখানে আসবে যে 5.679 ইনটু 10 পাওয়ার কত 7 মিটারে আসবে। ঠিক আছে, তাহলে আশা করি বুঝতে পারছো যে কিভাবে শক্তি স্তরের শক্তির পার্থক্য থেকে ফ্রিকোয়েন্সি এবং তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করা যায়। ঠিক আছে, আমি জাস্ট আরেকটা ম্যাথ করাই এই শক্তির প্রস্তাবনা অর্থাৎ শক্তি শোষণ বিকিরণের ম্যাথ শেষ করব। তাহলে আরেকটা ম্যাথ করাবো, একটু ঝামেলা আছে ম্যাথটাতে, খুব ভালো করে মনোযোগ সহকারে দেখো। কোন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের পার্থক্য দেওয়া আছে, পার্থক্য দেওয়া আছে 399.11 কিলো জুল পার মোল। ওকে, ওই ইলেকট্রনের বিকিরিত শক্তি তরঙ্গদৈর্ঘ্য এবং ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। ওই ইলেকট্রনের বিকিরিত শক্তির তরঙ্গদৈর্ঘ্য ও ফ্রিকোয়েন্সি নির্ণয় করো। এখানে দেখো ভালো করে শক্তি স্তরের কোন ইলেকট্রনের দুটি শক্তি স্তরের শক্তির পার্থক্য অ্যাকচুয়ালি হবে স্তরের শক্তির মানের পার্থক্য হবে 399.11 কিলো জুল পার মোল। ঠিক আছে, তাহলে ডেলি ইকুয়াল টু 399.11 কিলো জুল পার মোল। এই কিলো জুলটাকে কিলো জুল থেকে জুলে করি, তাহলে 11 ইনটু 10 পাওয়ার কত 3, তাহলে জুল পার মোল ডেলি। অ্যাকচুয়ালি ডেলির ক্যালকুলেশনগুলো সবগুলো আমরা পার অ্যাটমে করি। এখানে ভালো করে দেখো পার মোলে দেওয়া আছে কোশ্চেন এখানে, বুঝছো? না হলে এই ম্যাথটা আমরা করতাম না। তাহলে 1 মোলের জন্য শক্তির মান দেওয়া আছে এইটা। ক্লিয়ার কথা যে 1 মোল ইকুয়াল টু কি জানি আমরা 6.023 ইনটু 10 পাওয়ার কত 23। উত্তরটি কি পরমাণু। তাহলে 1 মোল মানে 6.023 ইনটু 10 পাওয়ার কত 23, এতটি পরমাণু 1 মোল। তার মানে আমরা বলতে পারি 6.023 ইনটু 10 পাওয়ার 23 টি পরমাণুর শক্তির মান, শক্তি স্তরের শক্তির পার্থক্যের মান 399.11 ইনটু 10 পাওয়ার 3 জুল। ঠিক আছে, এতটি পরমাণুর শক্তি স্তরের শক্তির পার্থক্য হবে 399.11 ইনটু 10 পাওয়ার কত 3 এত জুল। অতএব তাহলে একটিতে কনভার্ট করব, একটি পরমাণুর শক্তির পার্থক্য, তাহলে 3 ডিভাইডেড বাই কতটুকু 6.023 ইনটু 10 পাওয়ার কত 23। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 6.626 ইনটু 10 পাওয়ার কত মাইনাস 19 জুল। তাহলে শক্তির পার্থক্য কত হলো এই 6.624 ইনটু 10 পাওয়ার মাইনাস 19 জুল পার অ্যাটম। ঠিক আছে, পার অ্যাটম। তাহলে এখন এই মানটাকে নিয়ে আমরা এখন কাজ করব। তাহলে এই ডেলির মানটা কত হয়, ডেলির মানটা আমরা লিখতে পারি 6.626 ইনটু 10 পাওয়ার কত মাইনাস 19 জুল পার অ্যাটম। ওকে, তাহলে এখান থেকে এখন আমরা কি করব, ফ্রিকোয়েন্সি বের করব।
তাহলে এইচ এর ভ্যালু 6.624 ইনটু 10 কত -34 জুল সেকেন্ড। কেন? কারণ এখানে দেখো ই এর ইউনিটটা, ই শক্তির ইউনিটটা ছিল জুলি, এসআই ইউনিটে, তাহলে এইচ এর ভ্যালুটা আমরা এসআই ইউনিটে বসাবো। ঠিক আছে, তাহলে ডেলি ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? এস নিউ। অতএব নিউ ইকুয়াল টু কি? ডেলি বাই এস। ডেলির ভ্যালু কতটুকু? 6.626 ইনটু 10 কত -19 ডিভাইডেড বাই এইচ এর ভ্যালু দেওয়া আছে 6.624 ইনটু 10 কত -34। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে 1 পয়েন্ট সামথিং, জাস্ট 1 লিখলাম, ইনটু 10 কত 15 হার্জ। ঠিক আছে, এখন বলছে যে তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। তাহলে আমরা জানি যে ল্যামডা ইকুয়াল টু কি? সি বাই নিউ। ঠিক আছে, সি এর ভ্যালু কতটুকু? সি এর ভ্যালু হচ্ছে 3 ইনটু 10 কত 8 ডিভাইডেড বাই নিউ। নিউ হচ্ছে 1 ইনটু 10 15। তাহলে ক্যালকুলেশন করলে দাঁড়াবে, ক্যালকুলেশন করলে যেটা দাঁড়াবে সেটাকে তোমরা 10⁹ দিয়ে গুণ করবা, তাহলে ইউনিটটা নিয়ে যাবে নেনোমিটারে। কারণ এটার ইউনিট যেটা আসবে এসআই ইউনিটে মিটারে আসবে, সেই মিটার থেকে নেনোমিটারে নিয়ে যেতে হলে 10⁹ গুণ করতে হয়। তাহলে সর্বশেষ অ্যান্সার দাঁড়াবে 300 নেনোমিটার। আশা করি এটা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা পর্ব নিয়ে আলোচনা করব, বৌদ্ধ তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন বা অনুরূপ আয়নের n তম কক্ষের ব্যাসার্ধ, কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয়। কক্ষপথের ব্যাসার্ধ, ব্যাসার্ধ। ঠিক আছে, তা তোমরা আগে থেকে জানো F ইকুয়াল টু কি? কে Q1 Q2 ডিভাইডেড বাই আর স্কয়ার, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, কুলম্বের সূত্র ফিজিক্স থেকে। এটা ছিল এসআই ইউনিটে। হ্যাঁ, তাই এটাকে আমি এখন দেখো পরমাণুর ক্ষেত্রে কিন্তু স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল থাকে, অর্থাৎ চার্জ, নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ পরস্পরকে যে বলে আকর্ষণ করবে সেটা হবে স্থির বৈদ্যুতিক আকর্ষণ। তাহলে এখানে ইলেকট্রন, এইখানে কি? পজিটিভ। এই পজিটিভ বলে ইলেকট্রনকে আকর্ষণ করতেছে, তাহলে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হলো। এটাকে বলা হয় কেন্দ্রমুখী বল। ওকে, তাহলে এখানে দেখো এই নিউক্লিয়াস Q1 ধরলাম, মানে Q1 হচ্ছে প্রোটনের মোট চার্জ, মোট চার্জ। ঠিক আছে, আর এখানে আমরা জাস্ট একটা ইলেকট্রন নিয়ে হিসাব নিকাশ করব এখানে। তাহলে এখানে দেখো প্রোটন সংখ্যা মনে করলাম Z আর চার্জ E। মোট চার্জ ইকুয়াল টু কি? প্রোটন সংখ্যা ইনটু চার্জের মান। এবার Q2 ইকুয়াল টু কি? জাস্ট একটি ইলেকট্রন, তাহলে চার্জের মান। আর এটা ছিল এসআই ইউনিটে, ঠিক না? সিজিএস এ নিয়ে গেলে কে এর ভ্যালু হয় 1, তাহলে কি? কে এর ভ্যালু 1, আর Q1টা কতটুকু? ZE ইনটু কি? Q2টা কতটুকু? E বাই আর স্কয়ার। তাহলে এইভাবে আমরা পেলাম ZE স্কয়ার বাই আর স্কয়ার। তাহলে এটা হচ্ছে কেন্দ্রমুখী বল, এটা হচ্ছে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল। ঠিক আছে, স্থির বৈদ্যুতিক আকর্ষণ বল এই F ইকুয়াল টু কি? ZE স্কয়ার বাই আর স্কয়ার। ঠিক আছে, এখন এই যে ইলেকট্রন ঘুরতেছে, ঘূর্ণায়মানের কারণে কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি করবে। এটা কি? কেন্দ্র বিমুখী। তাহলে F ইকুয়াল টু তোমরা কি জানো? ma, এটা ইকুয়েশন 1। F ইকুয়াল টু ma, a ইকুয়াল টু কি? v স্কয়ার বাই r, এটা ইকুয়েশন 2। তাহলে 1 and 2 কম্পেয়ারিং করো, তাহলে ZE স্কয়ার বাই কি? আর স্কয়ার ইকুয়াল টু কি? mv স্কয়ার বাই r। ঠিক আছে, তাহলে তুমি এখান থেকে v স্কয়ারের মানটা, তাহলে এখানে দেখো আর একটা আছে, এখানে দুইটা আছে, কাটাকাটি করব যতদূর পারা যায়। তাহলে v স্কয়ার ইকুয়াল টু কি লিখতে পারি? ZE স্কয়ার বাই mr। ঠিক আছে, এই তাহলে আমরা v স্কয়ার ইকুয়াল টু লিখতে পারি এটুকু। হ্যাঁ, এটুকু রাখলাম। তাহলে এখন আমরা
কৌণিক ভরবেগ থেকে কি জানি, বোর কক্ষপথের পরমাণু সূত্র থেকে, পরমাণু মডেল থেকে কৌণিক ভরবেগ ইকুয়াল টু কি nh বাই 2 পাই। তাহলে এখান থেকে v ইকুয়াল টু কি nh বাই 2 পাই, হ্যাঁ m r। তাহলে এখানে স্কয়ার যদি করি, তাহলে এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার করব, এখানে স্কয়ার স্কয়ার স্কয়ার, তাহলে 2টা কি হয়ে যাবে 4 হয়ে যাবে। আশা করি বুঝতে পারছো। তাহলে এখান থেকে jt স্কয়ার বাই কি m r, v স্কয়ার এর ভ্যালু বসাই দিলাম, তাহলে কি হবে n স্কয়ার h স্কয়ার বাই কি 4 পাই স্কয়ার m, ঠিক আছে, m স্কয়ার r স্কয়ার। তাহলে অতএব এখান থেকে আমরা আর এখানে দেখো দুইটা আছে, এখানে কয়টা একটা, তাহলে এখানে ক্যালকুলেশন করে আমরা r ইকুয়াল টু কি পাবো n স্কয়ার h স্কয়ার বাই কি 4 পাই স্কয়ার m z e স্কয়ার। সর্বশেষ ক্যালকুলেশন দাঁড়ালো তাহলে আমার যে r ইকুয়াল টু n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ঠিক আছে, এই ইকুয়েশনটার যত কিছু আছে যে h এর ভ্যালু, m এর ভ্যালু, e এর ভ্যালু সব তোমার সিজিএস ইউনিটে করতে হবে। ঠিক আছে, তাহলে n তম কক্ষপথের ব্যাসার্ধ r ইকুয়াল টু কি n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ঠিক আছে, তাহলে r ইকুয়াল টু কি n স্কয়ার h স্কয়ার বাই কি 4 পাই স্কয়ার m z e স্কয়ার। ওকে, এখানে n তো জানোই কক্ষপথের সংখ্যা, ঠিক আছে, আর h এর ভ্যালু বসাতে হবে 6.624 ইনটু 10 কত মাইনাস 27 আর্ক সেকেন্ড। m হচ্ছে ইলেকট্রন ভর 9.1 ইনটু 10 মাইনাস 28 গ্রাম, সব সিজিএস ইউনিটে সিজিএস। কেন সিজিএস সেটা আমি ব্যাখ্যা দিছি, ভালো করে দেখবা। আচ্ছা, জেড এর ভ্যালু তো পারমাণবিক সংখ্যা, জেড তো হচ্ছে পারমাণবিক সংখ্যা, আর ই হচ্ছে 4.8 ইনটু 10 কত মাইনাস 10 ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। সিজিএস ইউনিটে ই এর একক হচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট। তাহলে এখানে তুমি হাইড্রোজেনের ক্ষেত্রে, ফর হাইড্রোজেনের ক্ষেত্রে জেড এর মান কত 1, ঠিক আছে, জেড এর মান 1, কক্ষপথের সংখ্যা 1। তাহলে এখানে ক্যালকুলেশন করো 1 স্কয়ার আর 6.624 ইনটু 10 কত মাইনাস 27 হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 পাই স্কয়ার m এর ভ্যালু হচ্ছে 9.1 ইনটু 10 কত মাইনাস 28, জেড এর ভ্যালু 1 আর 4.8 ইনটু 10 কত মাইনাস 10 হোল স্কয়ার। ক্যালকুলেশন করে দেখবা 5.29 ইনটু 10 কত মাইনাস 9। দেখো সিজিএস এককে আর এর একক কি হবে সেন্টিমিটার। ঠিক আছে, এই তাহলে এখান থেকে আমরা কি বুঝতে পারি যে আর এর ভ্যালু কতটুকু, n স্কয়ার h স্কয়ার বাই 4 পাই স্কয়ার mz e স্কয়ার। যেখানে এখানে সব এককগুলো কিসে থাকতে হবে সিজিএস ইউনিটে থাকতে হবে। যদি তুমি এখানে এসআই ইউনিটে বসাও একটা ম্যাথ হবে না, এটা মুখস্থ করবা তোমরা। h এর ভ্যালু সিজিএস ইউনিটে এটা 6.624 ইনটু 10 মাইনাস 27 আর্ক সেকেন্ড। m এর ভ্যালু হচ্ছে ইলেকট্রন ভর গ্রামে রাখতে হবে, e এর ভ্যালু ইএসি ইউনিটে রাখতে হবে, তাছাড়া এই ম্যাথটি সম্ভব না। যদি এসআই ইউনিটে গরমিল করে ফেলো তাহলে তোমার এই ম্যাথ ক্যালকুলেশন করবা কিন্তু অ্যানসার ভুল হবে, আর অ্যানসার ভুল হলে তোমার এখানে মার্ক পাবা না। তা আজকে এই পর্যন্তই, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী সপ্তাহ এবং অষ্টম পর্বে অবশ্যই দেখা হবে।